প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি প্রথমেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি যে আমি মোহাম্মদ মনির হোসেন, সিনিয়র শিক্ষক, শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের দ্বাদশ অধ্যায় থেকে একটি পাঠ নেব। আশা করি তোমরা মনোযোগ সহকারে উক্ত পাঠটি দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে এই স্লাইডটি দেখো এবং এখানে কি দেখতে পাচ্ছ? তোমরা এখানে দেখতে পাচ্ছ আকাশে উড়োজাহাজ উড়ে, তারপর দেখা যাচ্ছে যে এখানে ট্রেন চলছে, নদী দিয়ে লঞ্চ চলছে এবং চতুর্থ যে চিত্রটি, সেই চিত্রটিতে দেখা যাচ্ছে আমাদের সড়ক দিয়ে, আমাদের মহাসড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। এই ছবি চারটি থেকে তোমরা কি অনুভব করতে পারছো? তোমরা ঠিকই বলেছ যে এটা দিয়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, তাই না? তো চলো শিক্ষার্থীরা, যে আজ আমরা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। চলো, যে আজকের এই পাঠ শেষে যে আমরা কি শিখতে পারব। যে এক, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ধারণা বলতে পারবে। দুই, বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার ধরন বলতে পারবে। তিন, বাংলাদেশের সড়ক পথের অনুকূল ও প্রতিকূলতা বর্ণনা করতে পারবে। যে দেখো, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ধারণা, আমরা প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার যে ধারণা, যে দেখো যোগাযোগ ব্যবস্থা যাত্রী পণ্য পরিবহন করে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে অর্থনীতিতে কার্যকর অবদান রাখে। এখানে কি বলছে? যে যোগাযোগ ব্যবস্থা যাত্রী পণ্য পরিবহন করে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে অর্থনীতিতে কার্যকরী অবদান রাখে। এক স্থান থেকে অন্য স্থানে কাঁচামাল ও লোকজনের নিয়মিত চলাচল, উৎপাদিত দ্রব্যের সুষ্ঠু বাজারজাতকরণ, অর্থাৎ আমরা আমাদের যে দেশের যে জমি জমা আছে, ভূমি আছে, এই ভূমিকে কাজে লাগিয়ে আমরা যে সকল পণ্য উৎপাদন করি, সেই পণ্য উৎপাদনের সুষ্ঠু বাজারজাতকরণ, তারপর উৎপাদনের উপকরণসমূহের গতিশীলতা বৃদ্ধি, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আনয়ন প্রভৃতি ক্ষেত্রে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই যোগাযোগ ব্যবস্থা প্রভাবিত করে বাণিজ্যকে। আমাদের এই যোগাযোগ ব্যবস্থা প্রভাবিত করে কাকে? বাণিজ্যকে। তাহলে চলো, যে এখানে যে আমাদের এই যোগাযোগ ব্যবস্থার যে যাতায়াত, এই যাতায়াত অর্থাৎ ট্রান্সপোর্ট সিস্টেম, আমাদের দেশের যে ট্রান্সপোর্ট সিস্টেমটা, এই সিস্টেমটা যে এখানে একটি চিত্রের মাধ্যমে, অর্থাৎ একটা চার্টের মাধ্যমে তা দেখানোর চেষ্টা করেছি। একটু মনোযোগ সহকারে এই স্লাইডে চার্টটাকে ভালো করে একটু দেখো। যে যাতায়াত ব্যবস্থা বলতে আমরা বিভিন্ন স্থানে যোগাযোগের মাধ্যমে এবং মালপত্র ও লোক চলাচলের মাধ্যমকে বুঝি। তাহলে যাতায়াত ব্যবস্থা আমরা কি বুঝি? যে যাতায়াত ব্যবস্থা বলতে আমরা বিভিন্ন স্থানে যোগাযোগের মাধ্যমে এবং মালপত্র বা লোক চলাচলের মাধ্যমকে আমরা সাধারণত কি যাতায়াত বুঝে থাকি। যে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থাগুলো, এক হচ্ছে স্থলপথ। স্থলপথকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সড়ক পথ আর একটা হচ্ছে রেলপথ। তোমরা আমি একটি স্লাইডের মাধ্যমে তোমাদেরকে
বোঝানোর চেষ্টা করি। দেখো এই স্লাইডটি, যে এখানে স্থলপথ দেওয়া আছে। স্থলপথের দুটি মাধ্যম, যেমন একটা হচ্ছে উপরে যে রেলপথ, যে রেলগাড়িতে মানুষ চলাচল করছে, আরেকটা হচ্ছে স্থলপথের আরেকটা মাধ্যম হচ্ছে সড়কপথ। যে সড়কপথের মাধ্যমে যে গাড়ি ঘোড়া, বিভিন্ন ধরনের বাস, তারপর ট্রাক, প্রাইভেট কার, তারপর মোটর সাইকেল ইত্যাদি চলাচল করছে। তাহলে আমরা এ থেকে কি বুঝতে পারলাম, যে স্থলপথ আবার দুই ধরনের, একটা হচ্ছে রেলপথ আর একটা হচ্ছে কি সড়কপথ। একটু ভালো করে দেখো যে শিক্ষার্থীরা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেলপথের একটি চিত্র, আর বাম পাশে যেটা সেটা হচ্ছে সড়কপথের একটি চিত্র। তাহলে এই স্থলপথকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে রেলপথ আর একটা হচ্ছে সড়ক পথ। আবার দেখো যে এই সড়কপথ আবার কয়েক ধরনের আছে। একটা হচ্ছে জাতীয় মহাসড়ক, আর একটা হচ্ছে আঞ্চলিক মহাসড়ক ও কাঁচা সড়ক। আমাদের দেশে যে জাতীয় মহাসড়ক, যেমন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, তারপর আঞ্চলিক যেমন নোয়াখালী থেকে যেমন বিভিন্ন অঞ্চল, নোয়াখালী, কুমিল্লা, তারপর ঢাকা অঞ্চল, বিভিন্ন আঞ্চলিক যে সড়কগুলো আছে এগুলোর কথা এখানে বলা হয়েছে। তাই তৃতীয়ত কাঁচা সড়ক। আমাদের সাধারণত গ্রাম এলাকায় আমরা এই কাঁচা সড়কগুলো দেখতে পাই। তারপর দ্বিতীয় দেখো রেলপথ। তাহলে আমরা কি সড়কপথের বিভিন্ন যে সড়কপথকে আবার বিভিন্নভাবে ভাগ করছে, জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও কাঁচা সড়ক। তারপর রেলপথে দেখো, রেলপথকেও আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মিটার গেজ, দ্বিতীয় ব্রড গেজ ও ডুয়েল গেজ। এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এখানে দ্বিতীয় দেখো যে জলপথ, আমরা স্থলপথকে আমরা দেখালাম। জলপথ, যে জলপথকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নৌপথ আর একটা হচ্ছে সমুদ্রপথ। আমরা একটু দেখে আসি নৌপথ আর সমুদ্রপথটাকে। যে এই যে জলপথ, এই জলপথকে আমরা নৌপথ, এখানে দেখো যে এই যে নৌপথ, আর এখানে হচ্ছে সমুদ্রপথ। এই সমুদ্রপথ দিয়ে আমরা অভ্যন্তরীণ কাজ এবং আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য সেগুলো সংগঠিত হয়ে থাকে। আর নৌপথ, এটা আমাদের অভ্যন্তরীণ কাজে যে যাত্রী পরিবহন বা মালামালে এই নৌপথগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা কি এই জলপথকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নৌপথ আর একটা হচ্ছে কি সমুদ্র পথ। তৃতীয় দেখো আকাশপথ। এই আকাশপথকে আবার কোনো ভাগে ভাগ করা হয়নি। যে আকাশপথটা আমরা দেখে আসি স্লাইডের মাধ্যমে। একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। এই যে আকাশপথে কি এখানে দেওয়া আছে যে ড্রোনের একটি ছবি, যে আকাশপথে ড্রোন। তারপর হচ্ছে এখানে কার্গো বিমান, যে মালামাল আমাদের আকাশপথ দিয়ে মালামাল বহন করার জন্য যে যান, সেটা হচ্ছে কার্গো বিমান। এখানে অ্যাপাচি হেলিকপ্টার, যেটা যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে আছে জেট বিমান, যেটা যুদ্ধক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তারপর এখানে আছে যে আমাদের উড়ু জাহাজ, যে আমাদের যাত্রী পরিবহনের জন্য আমরা এই মাধ্যমগুলো আমরা ব্যবহার করে থাকি আকাশপথে। এই আকাশপথকে আর কোনো ভাগে ভাগ করা হয়নি। সুতরাং তাহলে আমরা যাতায়াত ব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে স্থলপথ, জলপথ আর একটা হচ্ছে আকাশপথ। স্থলপথকে দুই ভাগে ভাগ করা হয়েছে, জলপথকেও আবার দুই ভাগ, আকাশপথকে কোনো শ্রেণীতে বিভক্ত করা হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে সড়কপথ, উৎপাদিত কৃষি পণ্য বন্টন, কি এখানে বলা হয়েছে যে উৎপাদিত কৃষি যে পণ্য সেগুলোর বন্টন, দ্রুত যোগাযোগ ও বাজার ব্যবস্থার উন্নতির জন্য সড়কপথ
যে বাজার ব্যবস্থা উন্নতির জন্য সড়ক পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলপথের মাধ্যমে যোগাযোগ সব স্থানে সম্ভব না, তাই সড়ক পথ থাকা প্রয়োজন। আমরা রেলপথের মাধ্যমে সব জায়গায় যেতে পারি না, যেমন রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই জায়গাগুলোতে কোনো রেলপথ নাই, কারণ সেখানে উঁচু নিচু বন্দর পাহাড় পর্বত থাকার কারণে সেখানে কোনো রেলপথের যোগাযোগ নেই। কিন্তু সড়ক পথে আবার এসব এলাকাতে খুব সুন্দরভাবে যাতায়াত করা যায়, তাই রেলপথের মাধ্যমে যোগাযোগ সব স্থানে সম্ভব না, তাই সড়ক পথই হচ্ছে থাকা আমাদের প্রয়োজন। সড়ক পথ গড়ে ওঠার জন্য, যে সড়ক পথ গড়ে ওঠার জন্য নিম্নোক্ত ভৌগোলিক অবস্থা প্রভাব ফেলে। যে সড়ক পথের জন্য আবার নিম্নের যে ভৌগোলিক অবস্থা এগুলোর দরকার হয়, যেমন অনুকূল অবস্থা, আরেকটা হচ্ছে প্রতিকূল অবস্থা। যে সড়ক পথের যে অনুকূল অবস্থা, আরেকটা হচ্ছে কি প্রতিকূল অবস্থা। সড়ক পথে গড়ে ওঠার অনুকূল অবস্থাগুলো এখানে দেখো, যে সড়ক পথ গড়ে ওঠার জন্য যে অনুকূল অবস্থা, এক হচ্ছে সমতল ভূমি, এটা কি এক হচ্ছে সমতল ভূমি, মৃত্তিকার গঠন, আরেকটা হচ্ছে সমুদ্রের অবস্থান বা শিল্পক্ষেত্রের অবস্থান। সমতল ভূমি বলতে বোঝানো হয়েছে যে আমাদের টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টেশনকালের সোপান ব্যতীত সমগ্র বাংলাদেশ কিন্তু একটি নদী বিধৌত সমতল ভূমির অন্তর্গত। যে সমতল ভূমি সড়কপথ গড়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজন। এজন্য ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে অনেক সড়কপথ গড়ে উঠেছে। মৃত্তিকার গঠন, মৃত্তিকার বুনন যদি স্থায়ী বা মজবুত হয় তবে বৃষ্টিতে কম ক্ষয় হয়। শক্ত মৃত্তিকার উপর সড়কপথ গড়ে উঠলে তা স্থায়ী হয়। যেমন এই যে মৃত্তিকার গঠন, যেমন আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় প্রতি বছর যখন বর্ষার সিজন হয়, বৃষ্টিপাত হয়, তখন পাহাড়ের মাটি ধসে রাস্তা ব্লক হয়ে যায় এবং সেই মাটির নিচে চাপা পড়ে শত শত লোক প্রাণহানি ঘটে। এরকম অনেক ঘটনা প্রতি বছরই ঘটে থাকে। তাই এটার কারণ হচ্ছে মৃত্তিকার বুননের জন্য। সুতরাং মৃত্তিকার গঠনটাও আমাদের সড়কপথ স্থায়ী বা অস্থায়ী হওয়ার জন্য দায়ী। সমুদ্রের অবস্থান ও শিল্পক্ষেত্রের অবস্থান। সমুদ্রের অবস্থান, সমুদ্র উপকূলে বন্দর গড়ে ওঠে। বন্দর ও শিল্পক্ষেত্রকে কেন্দ্র করেও অনেক সড়কপথ গড়ে ওঠে। এজন্য মংলা এবং চট্টগ্রাম ও অন্যান্য শিল্প অঞ্চলে সড়কপথ গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থীরা, যে দেখো পরবর্তী স্লাইডটিতে সড়কপথের, আমরা পূর্বের স্লাইডটিতে দেখেছিলাম যে সড়কপথের অনুকূল পরিবেশ। এখন আমরা দেখব সড়কপথ গড়ে ওঠার প্রতিকূল পরিবেশ, মানে অর্থাৎ আমাদের যে বাধা, সে বাধাটা আমরা এখন দেখব যে বন্দুর প্রকৃতির। বন্দুর কাকে বলে, যে বন্দুর কি, হয়তো তোমাদের মনে আসতে পারে যে বন্দুর হচ্ছে উঁচু নিচু জায়গাকে বন্দুর প্রকৃতি বলা হয়। যেমন উঁচু নিচু ও বন্দুর প্রকৃতির ভূমিরূপের জন্য পার্বত্য এলাকায় সড়কপথ নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। এই জন্য পার্বত্য চট্টগ্রামে সড়কপথ আছে কিন্তু কম। এটার কারণ কি, যে সেখানে উঁচু নিচু পাহাড় পর্বত থাকার কারণে আমাদের সড়কপথ নির্মাণ করা কষ্টসাধ্য এবং ব্যয়বহুল হওয়ার কারণে সেখানে সড়কপথ আছে ঠিকই, কিন্তু প্রয়োজনের তুলনায় একটু কম। দ্বিতীয় দেখো যে ভূমির ঢাল, যে আমাদের যে ভূভাগ, যে আমাদের বাংলাদেশের যে ভূমি, সে ভূমির যে ঢালযুক্ত স্থানে সড়কপথ তৈরি করা কষ্টকর, ব্যয়বহুল। ডাল হলে সেখানে সড়কপথ তৈরি করা অনেক কষ্টসাধ্য হয়ে যায় এবং ব্যয়বহুল হয়। এতে গাড়ির জ্বালানি খরচও বেশি হয়। সেখানে জ্বালানি খরচ বেশি হয়, অর্থাৎ
বেশি ঢাল সড়কপথ তৈরির ক্ষেত্রে বাধা স্বরূপ। এজন্য বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সড়ক পথের ঘনত্ব কম। দক্ষিণ পূর্বাঞ্চল মানে অর্থাৎ দক্ষিণ পূর্বাঞ্চল রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন জেলা, সেই জেলাগুলোতে, তারপর সিলেট অঞ্চল, নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চল, যে নিচু ভূমি এবং নদীপূর্ণ অঞ্চল যেখানে নদ নদী বেশি, অর্থাৎ নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চলে বেশি কালভার্ট ও ব্রিজ নির্মাণে খরচ বেশি হয়। এজন্য এই সকল অঞ্চলে সড়কপথ কম গড়ে ওঠে। তাই বাংলাদেশের সিলেটের হাওর অঞ্চল ও দক্ষিণাঞ্চলে সড়কপথ কম, নৌপথ এই অঞ্চলের অগ্রাধিকার পায়। তাহলে নৌপথ হচ্ছে এই অঞ্চলের প্রধান যোগাযোগের মাধ্যমে হচ্ছে বা যানবাহন হচ্ছে নৌপথ, দক্ষিণাঞ্চলে বেশি ব্যবহার করে থাকে। দেখো এখন আমরা এই পাঠ শেষে কি শিখতে পারলাম, অর্থাৎ যা শিখেছি। আজ আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিব। এই স্লাইডটিতে বাড়ির কাজ একটি দেওয়া আছে। তোমার এলাকায় কোন ধরনের যাতায়াত ব্যবস্থা আছে সেটা তুমি বাড়িতে করে রাখবে তোমার নিজের বাসায়, এবং স্কুল খুললে সেটা আমার কাছে জমা দিবে। তা আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ ও